এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে চতুর্দিকে। তো আমার হচ্ছে শৈশব এবং কৈশোর দুইটাই গ্রাম থেকেই বড় হওয়া। তো গ্রামে কি হতো যে প্রত্যেক বাড়িতেই, সম্ভ্রান্ত বাড়িতে বিশেষ করে কাছারি ঘর থাকতো। আর এই বর্ষার সময় আমাদের যে গ্রাম্য যে খেলাগুলো, হাডুডু, ওই গুটি খেলা বা পাঁচ পাইটে বা এরকম বিভিন্ন রকম খেলা, এক এক এলাকায় এক এক রকম নাম। তো সেই খেলাগুলো আসলে আমরা করতে পারতাম না। তো যার ধরেন এখনকার মতো তো এরকম স্মার্টফোনের ব্যবস্থা ছিল না। এখন তো দিনের পর দিন বৃষ্টি হলে কোনো ব্যাপারই না, ঘরের মধ্যে বসে অন্তত ওই নেট চালাই ইউটিউব দেখে দেখে, টিকটক দেখে দেখে সময় শেষ। কিন্তু তখন তো আমাদের সময় এরকম ব্যবস্থা ছিল না, কিন্তু ওই কাছারি ঘর ছিল আমাদের, সময় কাটানোর কোনো উপায় নেই। আমরা তখন কী করতাম, কাছারি ঘরে যেতাম, সেখানে আমাদের কোনো মুরব্বি থাকতো, সে রূপকথার গল্প শোনাতো, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম কিচ্ছা। সেগুলো শুনে শুনে আমাদের চমৎকার কিছু সময় পার হতো। আমি গ্রামের কথা যদি বলি, রব্বান দাদার দোকানে যেতাম, দাদা অনেক চমৎকার চমৎকার গল্প করতো। জাকের বিশ্বাস ছিল, সে অনেক রূপকথার গল্প বলতো, এবং গল্প শুরুই হতো যে এক দেশে ছিল যে এক রাজা। তো এই জিনিসটা যদি এখন কেউ মিস করেন, এই রূপকথার গল্প বা রাজা রানীদের গল্প, সে মধ্যযুগীয় কোনো গল্প, এখন তো আসলে এখনকার ছেলে মেয়ে যারা, তারা এরকম শুনতে পারে না বা শোনানোর মতো এরকম মুরব্বিও পাওয়া যায় না। তো আপনারা যদি শুনতে চান, তো উৎকৃষ্ট একটি বই, সেটা হচ্ছে সোনালী দুঃখ, সুনীল গঙ্গোপাধ্যায়। আশা করি এই বর্ষার দিনে এই চমৎকার বইটি আপনাদের সেই রূপকথার, সেই মধ্যযুগীয় দেশে রাজা রানীর দেশে আপনাদেরকে নিয়ে যাবে। চমৎকার একটি বই, এবং এই বইয়ের উপস্থাপনাটাও লেখক খুব সুন্দরভাবে বলছে, এমনভাবে যে উনি যেন কোনো রাজ দরবারে বসে বলছে, প্রভুগণ বা হুজুরগণ বা হুজুর, আমার কথা শোনেন আপনারা, এইভাবে মানে উপস্থাপনাটাও অনেক চমৎকার। তো এই গল্পটা সোনালী এবং দুঃখ, সোনালী দুঃখ শুনে মনে হচ্ছে যে বইটা হয়তো এরকম একটা নাম, কিন্তু সোনালী একটা মেয়ের নাম, রাজকন্যার নাম, আর দুঃখ একটা রাজ, যে রাজপুত্র, তার নাম। তো এই দুইজনেরই কাহিনী এখানে। সোনালীর নাম সোনালী রাখা হচ্ছে কারণ তার চুলের রং সোনালী, আর যে দুঃখ, ওর নাম আসলে তৃস্তান। তাহলে আমরা একটু ওই রূপকথাটা শুনে আসি, যে গল্পটা একটু শুনি কেমন করে শুরুটা হয় এবং শেষটা কোথায়, কেন এটা এতটাই নাম করা। আরেকটু বলে রাখি, এটা কিন্তু আসলে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন বলে এটা ওনার গল্প না, এটা কিন্তু ওই দেশে, আয়ারল্যান্ড বা মধ্যপ্রাচ্য, ওই দেশগুলোতে এই রূপকথাটা কিন্তু বহুল প্রচলিত। হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কিন্তু অনেকেই এই গল্পগুলো করে, মুখরোচক গল্প। তো উনি সেটা দেখে আগ্রহী হন এবং বিভিন্ন বই পুস্তক ঘেটে পড়ে উনি ওনার মতো করে কিছু সংযোজন বিয়োজন করে ওনার মতো করে লিখেছেন। তার মানে এটা কিন্তু একদম ওনার লেখা না, এই রূপকথা ওই দেশে, মধ্যপ্রাচ্যেও বহুল প্রচলিত। তো তাহলে শুরু করা যাক। একজনের রাজ্যে, আমি নাম না বলি কারণ নামগুলো হচ্ছে খুব কঠিন কঠিন নাম, এবং নাম এখানে অতটা প্রাসঙ্গিক না, শুধু সোনালী এবং দুঃখ ছাড়া। তো যুদ্ধ বাদে, তো সেই যুদ্ধে সে হেরে যাচ্ছে, তখন তার পাশের থাকে না বন্ধু দেশ, সেই রাজা এসে তাকে হেল্প করে, সাহায্য করে, যুদ্ধে জয়লাভ করে তখন। তো জয়লাভ করার পর সে কৃতজ্ঞতাবশত তখন কি করে, তার যে বোন ছিল, বোনকে ওই রাজার সাথে বিয়ে দেয়, যেহেতু সে তাকে হেল্প করলো, তার বন্ধু মানুষ, যাক বিয়ে দিল। তারা বিয়ে দেওয়ার পরে তার বোনকে উঠাই দিল, তখন সেই রাজ্যে তার বোন চলে গেল, সুন্দর মতো সংসার করতে থাকলো। তো ওই যাকে হারিয়েছিল ওই রাজা, তখন সে তার ক্ষোভবশত এসে তখন ওই রাজ্যে আক্রমণ করলো এবং ওই রাজাকে মেরে ফেললো, এবং মেরে ফেলার পরে তাদের একটা দুর্গ, যে দুর্গ সেটাকে মানে অবরুদ্ধ করে ফেললো। ওই সময় আবার হচ্ছে এই রাজার যে বোন যাকে বিয়ে দিয়েছিল, তার পেটে তখন বাচ্চা চলে আসে। তো সেই বাচ্চাটাকে হওয়ানো পর্যন্ত এই লেখক বলে যে বেঁচে ছিল কোনো ক্রমে, যেহেতু ঘিরে রাখছিল চতুর্দিক থেকে সেই সৈন্য, মানে শত্রুপক্ষ। তো যখন তার বাচ্চাটা হলো তখন সে মারা যায়, বাট মারা যাওয়ার আগে তার যে সেনাপতি, তাকে সে বলে যায় যে কোনো মূল্যে তুমি একে রক্ষা করবা। তার মানে কি হলো, এই যে বাচ্চাটা জন্ম নিল, এর নামই হচ্ছে ত্রিস্তান বা দুঃখ। তো মারা যাওয়ার পরে সে কিন্তু, তার বাবা তো আগে মারা গেছে, মাও মারা গেল, এবং পরাজিত একটা দেশে সে জন্মগ্রহণ করলো, মানে পুরা দুঃখের মধ্যে। তো তখন কি করলো, যে সেনাপতি একটা বুদ্ধি করলো, সে যদি প্রকাশ করে যে এটা রাজার সন্তান, তখন ওই শত্রুপক্ষ তাকে মেরে ফেলবে, কারণ কোনো অস্তিত্ব রাখবে না। তখন সে তার সন্তান বলে সবার কাছে পরিচয় দিতে লাগলো, কিন্তু মনে মনে সে অনেক বড় স্বপ্ন নিয়ে একে বীরের মতো করে ছোটোকাল থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, গান বাজনা শেখায়, তরবারি শেখায়, সব কিছু শেখায় তাকে বড় করে তুললো। এরপরে যখন সে একটু বড় হলো, বোঝার মতো হলো, কৈশোরে পদার্পণ করলো, তখন তাকে ভেঙে বললো যে তোমার বাবা মা আসলে এরকম, তাকে অমুক মেরে ফেলছিল, তুমি এবার, তোমাকে সেইভাবেই তৈরি করেছি, তুমি যুদ্ধ জয় করো, ওই শত্রুকে আক্রমণ করো, তোমার দেশকে তুমি উদ্ধার করো। এইবার তখন তৃস্তান গিয়ে আক্রমণ করলো এবং রাজাকে মারলো, মারার সময় বললো যে তুমি আমার বাবাকে মেরেছিলে, আজকে আমি তোমাকে মেরে তার প্রতিশোধ নিলাম, এবং রাজ্য জয় করলো। তো রাজ্য জয় করার পরে তখন সে দেশের রাজা হয়ে গেল, কিন্তু ওর আসলে তো এইসব কাজে মন বসে না, ও বিনা বাজায় বেড়ায়, পাখি দেখে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায়।
তখন সে বললো যে আমার এটা ভালো লাগছে না। তখন ওই যে সেনাপতি তাকে ওই দেশ রাজ্য বুঝাই দিয়ে সে বললো আমি বাইরে ঘুরতে চলে গেলাম। তো ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে ওর মামা, ওই যে যে রাজার বিয়ে দিয়েছিল যার বোনকে, সেই মামার কাছে গিয়েও পড়লো। মামা ততদিন এখনও বিয়ে করে নাই। তো মামা হচ্ছে খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। তো ও তো ভালো বীণা বাজাতে পারতো, ওখানে যে যখন বীণা বাজায় তখন খুব পছন্দ করে ফেলে এবং গল্পে গল্পে সে জেনে ফেলে যে ওরই ভাগ্নে, কারণ ওর চেহারা অনেক কিছু মিলে যায় ওর সাথে। গল্পে গল্পে তখন জানে যে এরই ভাগ্নে এবং ও মানে রাজ দরবারকে জায়গা দেয়, সুন্দর করে সব বীণা বাজায় শোনায় এবং সবসময় ওর সাথে থাকে এবং নিজের সন্তানের মতোই ভালোবাসে। তো এই দেখে সব জায়গায় তো কিছু দুষ্টু লোক থাকে, তারা বলে রাজা তার বিয়ে করবে না, তার কোনো উত্তরসূরি হবে না, তাহলে এই পরের দেশের একটা ছেলে এসে এই রাজ্য চালাবে, সেটা তো হতে পারে না। তখন কুমন্ত্রণা দেয়, রাজা আপনার বয়স হচ্ছে, আপনাকে বিয়ে করতে হবে। তৃষ্ণা আবার ওর মামাকে খুব ভালোবাসতো, সেও বলে যে বিয়ে করতে হবে। তো রাজা বিয়ে করতে রাজি না, এই জন্য সে কঠিন একটা শর্ত দেয়। সেটা সত্য কি, একদিন হুট করে রাজা দেখে যে একটা চড়ুই পাখি সোনালি চুল নিয়ে তার রুমে আসছে। তখন সে বলছে সোনালি চুলের যে মেয়ে, তাকে যদি কেউ বিয়ে করতে পারে, মানে তাকে যদি কেউ এনে দিতে পারে, তাহলে তাকে আমি বিয়ে করবো। এর মাঝখানে একটা ঘটনা ঘটে যে ওর মামার রাজ্যে পাশের দেশের ওই আয়ারল্যান্ডের এক রাজা আসে এবং সে এসে সব তরুণীদের ধরে নিয়ে চলে যাবে। তো নিয়ে যাওয়ার আগে সেটা প্রস্তাব দেয় যে তরুণীদের আমি নিব না, একটা শর্ত, যদি আমার সাথে কেউ সম্মুখ সমরে রাজি থাকে, যদি আমি হেরে যাই তাহলে তো নিব না, কিন্তু যদি সে হেরে যায় তার মৃত্যু অবধি দিতে, তখন তরুণীদের আমি নিয়ে যাব। তো তখন ওই রাজা ওর মামা সবাইকে, যত বীর আছে রাজ্যে সবাইকে ডেকে বলে যে কে যাবে তার সাথে সম্মুখ সমরে। কেউ রাজি হয় না। তখন আসলে তৃষ্ণান রাজি হয়, কিন্তু ও তো বয়স অল্প, মামা রাজি হয় না। তখন বলে না আমি যাবই, আমাকে আপনি পারমিশন দেন। শেষ পর্যন্ত যায় এবং ওই রাজাকে হত্যা করে। হত্যা করার সময় তার অবশ্য ওই তরবারির এক টুকরো ভেঙে যায়, ভেঙে তার মাথার মধ্যে চলে যায়, আর বাকিটুকুনি সে মানে অসম্ভব যুদ্ধ জয় করে সে ফেরত আসে। তো এখান থেকে বীর হিসাবে তৃষ্ণানের খুব নাম হয়ে গেল। তো ওই যে যুদ্ধ যে যখন করে, তখন যুদ্ধ করার সময় ওর সাথে যুদ্ধে ওই লোকটা তাকে তো আঘাত করে, যদিও মারা যায়, মারা যাওয়ার আগে আঘাত করে সেই রাজা। তো তার তরবারিতে একটা ওষুধ মেশানো ছিল, বিষ। সেই বিষের জন্য এই তৃষ্ণানের শরীরে পছন ধরে। তো এক পর্যায়ে মারাই যায়, মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন আর কোনো উপায় না পেয়ে, আর পছনের গন্ধে রাজবাড়িতে কেউ টিকতে পারে না, তখন তৃষ্ণানি বলে যে মামা এভাবে তো হয় না, আপনি আমাকে একটা ভেলাই করে নৌকায় করে ভাসিয়ে দেন নদীতে, যেখানে আমার মৃত্যু থাকে, যেখানে যাব সেখানে চলে যাব। তো ওই যে নৌকায় ভাসায় দেয়, ভাসতে 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 সে আয়ারল্যান্ডে একটা রাজবাড়ির ঘাটে গিয়ে পড়ে। যে সেই রাজবাড়ির যে রাজকন্যা এবং রাজমাতা, তারা আবার খুব ওষুধের কারবার, মানে এই গাছপালা দিয়ে সুন্দর ওষুধ বানাতে পারতো। তো তখন তাদের কাছে ওখানকার লোকজন দেখে প্রহরীরা নিয়ে যায়। তো একটা মেয়ের ওইখানকার যে রাজকন্যা, তাকে সেবা করে ওই ওষুধ খায়, সুস্থ করে তোলে, তারপর সে আবার তার মামার কাছে ফেরত আসে। তো তখন তার ঘটনা মনে পড়ছে, সেখানে যাকে আমি দেখছিলাম তার চুল ছিল, ওই রাজকন্যার চুল ছিল সোনালি, তার মানে সেই। তখন ও মামাকে বলে যে হ্যাঁ মামা, আমি চিনি এই সোনালি চুলের মেয়েকে আমি এনে দিতে পারবো। তো তখন সে আয়ারল্যান্ডে চলে যায়, যার পর ওখানে দেখে ড্রাগনের আক্রমণ হয়েছে এবং তখন ওখানে মানে ধেড়ি পেটে দিছে বা বলে দিছে যে এই ড্রাগনকে যে হত্যা করতে পারবে তার সাথে এই সোনালি চুলের যে রাজকন্যা তার বিয়ে দেওয়া হবে। তো ও যায় ড্রাগনকে হত্যা করলো এবং ড্রাগনের জিভ কেটেও জুতার মধ্যে রেখে দিল এবং একটা পর্যায়ে অসুস্থ হয়ে ওখানেই পড়ে গেল। তো ওখানে আবার আর একজন বীর ছিল, কিন্তু বদমাইশ বীর, তার খুব ইচ্ছা ছিল যে এই রাজকন্যাকে সে বিয়ে করবে। তো সে কোনোদিনই পারে না, যখন ড্রাগন আসছে সে বেরোতো কিন্তু ভয়ে পালিয়ে যেত। তো ওই দিনও সে বেরিয়েছে, বেরিয়ে তাকে ড্রাগন মরে পড়ে আছে, কারণ তার আগে গিয়ে তৃষ্ণাকে মেরে ফেলছে। তখন সে কী করছে, ড্রাগন একটা কান, ওই একটা কান বা একটা পা যে কোনো জায়গা থেকে কেটে নিয়ে ওই রানীর কাছে গেছে, গিয়ে বলতেছে যে এই যে আমি মেরে আসছি। তখন রাজকন্যা খুব চালাক ছিল, সে বলে যে এর দ্বারা তো সম্ভব না। তখনও তার একজন দাসীকে নিয়ে বের হয় এবং বের হয়ে দেখে যে একটা লোক ওখানে পড়ে আছে। তো তখন দেখে যে এই সেই তৃষ্ণানের আগেও সে বাঁচিয়েছিল একবার, তখন তাকে নিয়ে যায়, সেবা করে, সে বেঁচে ওঠে। তখন তার মোজার মধ্যে থেকে ও জিভ পায় এবং তখন বলে যে আমিই তো ড্রাগনকে মেরেছি। তখন ওর সাথে বিয়ে হয়ে যাচ্ছিল, যখন এই প্রমাণটা দেয় তখন দেখে যে এই মারছে, তখন এর সাথে বিয়ের বন্দোবস্ত করে রাজ্য থেকে। কিন্তু সে বলে যে না, আমি আমার মামার জন্য নিতে এসেছি, আমি তো সামান্য ভৃত্য, সে রাজা, রাজকন্যা রাজার সাথে বিয়ে হওয়া উচিত। তখন সবাই মেনে নেয় এবং ওর সাথে ওদেরকে দিয়ে দেয়। ঘটনা এখানে যখন ও উদ্ধার করে সোনালীকে নিয়ে আসতেছে মামার বিয়ের জন্য, তো তখন ওই রাজমাতা, ওরা যেহেতু বিভিন্ন ধরনের ওষুধ বানাতে পারতো, একটা আড়ক ছিল, যে আড়ক মানে এক প্রকার ওষুধ যেটা খেলে দুইজন যদি খায়, পুরুষ এবং মহিলা, আজীবন তাদের মধ্যে ভালোবাসা থাকে। তো ওই সোনালীর সাথে একজন দাসীকে দিয়ে দেয় এবং দাসীকে বলে দেয় এই আড়কটা বাসরাতে দুজনকে খাওয়াবা, যাতে দুজনের মধ্যে আজীবন ভালোবাসা থাকে, কখনো কোনো ঝামেলা না হয়। তো ভালো কথা। তো যখন জাহাজে করে আসতেছে, তো এক পর্যায়ে গিয়ে আসলে সোনালীর খুব পানি পিপাসা পায়, কিন্তু ওই মুহূর্তে আসলে
কাউকেই পায় না পানি খাওয়ার জন্য, তখন ওই তৃষ্টানকে বলে আমাকে একটু পানি খাওয়াতে পারবা, তখন তৃষ্টান হাতের কাছে কিছুই পায় না, ওই আরেকটা পায়, সে ওকেও খায় এবং ও খায়। এইটা আবার তখন দাসী দেখে ফেলে যে তোমরা কী করলে, এটা কত সর্বনাশ করে ফেললে, এটা খাওয়ার অর্থ যে দুজনের মধ্যে ভালোবাসা এবং এই মৃত্যু ছাড়াই ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না। তখন তো ওরা জেনে গেল, কিন্তু কিছু করার নাই, অলরেডি আরও খেয়ে ফেলছে। এবং তারপর থেকে দুজনের ওই জাহাজ থেকেই দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, প্রণয় সব কিছু শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাজদরবারে আসলো, কথা মতো বিয়েও হলো, কিন্তু বিয়ের রাত থেকেই ওরা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। দেখা যায় বাসর রাতে ওই দাসীকে পাঠাচ্ছে, ওরা চলে যাচ্ছে আরেক ঘরে। তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে ধরা খেয়ে যায়। যখন দুজন ধরা পড়ে গেল তখন আসলে কিছুই করার থাকে না। তো ওকে ফাঁসি দেওয়ার জন্য প্রহরীদের দিয়ে পাঠিয়ে দেয় একটা জায়গায় তৃষ্টানকে হত্যা করার জন্য। তখন তৃষ্টান একটা বললো যে আমি গির্জায় ঢুকে শেষ উপাসনাটা করে নিই। তখন গির্জায় ঢুকে সে গির্জার জানলা দিয়ে সমুদ্রে লাফ দিয়ে পড়ে। আর রানীকে কি করা হয়, ফাঁসির জন্য দেওয়া হয়, কিন্তু একদল কুষ্ঠরোগী এসে বলে যে সব থেকে বড় শাস্তি আমাদের কাছে দিয়ে দেন, আমরা উপভোগ করবো এবং ও কুষ্ঠ হয়ে আস্তে আস্তে মারা যাবে। তো রাজা এত পরিমাণ খেপে যায় যে ওদের কাছেই দিয়ে দেয়, কুষ্ঠরোগীদের যখন নিয়ে যায় ঠিক সেই সময় তৃষ্টান্তের দিকে বেঁচে গেছে সে, ওর এক শুভাকাঙ্ক্ষী ছিল, তার সাথে করে এসে কুষ্ঠরোগীদের কাছ থেকে ওকে উদ্ধার করে এরপর দুজন মিলে বনে জঙ্গলে চলে যায়। এবং এই জঙ্গলে গিয়ে ওদের আবার নতুন জীবন শুরু হলো, কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মতো। এবং সেখানে ওরা চলতে থাকে, জীবনযাপন করতে থাকে, পাখির ডাক দিতে থাকে, সারাদিন দুজন অনেক কষ্ট করে, কিন্তু যখন দুজন একসাথে থাকে একজনের বুকে মাথা দিয়ে, তখন ওদের আর কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না। তো এই করতে করতে একদিন রাজা সংবাদ পায় কোনোভাবে যে ওরা এই বনে আছে। তো রাজা তো আসলে দুজনকে খুব পছন্দ করতো, তো একা একা আসে ওদের দেখার জন্য মারবে বলে। কিন্তু যখন কাছাকাছি আসে তখন এসে দেখে যে ওরা আবার কী করতো, যখন দুজন ঘুমাতো বা একটু বিশ্রাম নিত মাঝখানে তরবারি রাখতো, যাতে কোনো শত্রু বা কেউ এসে ওদের হত্যা না করতে পারে। তো মাঝখানে তরবারি নিয়ে দুইজন একটু বিশ্রাম নিচ্ছে, ঠিক ওই মুহূর্তে রাজা আসছে। এসে ওইটা দেখে ওরা খুব ভালো হয়েছে যে মাঝখানে তরবারি দেখে একজন মানে মেয়ে এবং পুরুষ ঘুমানোর অর্থ যে এরা খুব পবিত্র। হ্যাঁ, তো তার মনটা ভরে যায় এবং সে রাজা তখন কী করে ওই তরবারিটা নিয়ে রাজার তরবারিটা ওখানে রেখে চলে যায়। এরপর ওদের যখন ঘুম ভাঙে রাজার তরবারি দেখে ওরা বুঝতে পারে রাজা আসছিল এবং এই তরবারি রেখে দেওয়ার উদ্দেশ্যে ওদের ক্ষমা করে দিছে। তো তখন ওখানে ওই বনের মধ্যে একটা ধর্ম যাজকের সাথে ওদের দেখায়। তখন তৃষ্টানকে ওরা বলে যে তোমরা কিন্তু পাপ করতেছো, অন্যায় করতেছো, আরেকজনের বউ নিয়ে তুমি ভোগ করতেছো, এটা ঠিক করতেছো না, যতই তোমাদের ভালোবাসা থাকে এখনও সময় আছে, ফেরত দিয়ে আসো, মাফ করে, তাহলে তোমার অন্তত বিধাতা হয়তো মাফ করে দিবে। তো এই যে জিনিসটা ঘটলো তখন ওদের মধ্যে একটা ধারণা হলো, একটা উপলব্ধিবোধ আসলো এবং সেই উপলব্ধির জায়গা থেকে ও চিন্তা করতে থাকলো তৃষ্টান যে আসলে তো অন্যায় করছি, কারণ এ ছিল রাজকন্যা, এর কত ভালো জায়গায় থাকার কথা রাজদরবারে, অথচ এখন বনে বাজারে ঘুরতেছে, আমার জন্য তার এত জীবনে এত কষ্ট। অন্যদিক থেকে সোনালি চিন্তা করতেছে যে এও তো মানে রাজপুত্র ছিল, তার নিজের রাজ্য আছে, অথচ আমার জন্যই বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এও তো অনেক ভালো থাকার কথা ছিল। মানে দুইজনের ভালোবাসা থেকে দুইজনের ভালোর দিক চিন্তা করতে চায়। তখন ধর্মযাজককে বললো যে এর উপায় কি, ধর্মযাজক বললো ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন সে রাজাকে চিঠি লিখলো যে তুমি ফেরত নাও সোনালীকে, এই অবস্থা ওরা ভালো হয়ে গেছে এবং কেউ কারোর সাথে মিশবে না। তো তখন একটাই শর্ত ছিল যে তৃষ্টান তাহলে এই রাজ্য ছেড়ে চলে যাবে, এখানে থাকতে পারবে না। তো তৃষ্টানও সেটা মেনে নিল, কিন্তু যাওয়ার আগে শুধু একটা বলে গেল, সোনালী ওকে বললো যে ঠিক আছে একটা মাস তুমি বনে থাকবা, যে যদি আমার কোনো বিপদ হয় তুমি 1 মাস পরে রাজ্য ছেড়ে যেও। তো যেমন কথা তেমন কাজ, রাজ্যে চলে গেল, রাজ্যে বা সুখ শান্তি ফেরত আসলো, অনেক কাহিনী অনেক ঘটনা। কিন্তু ওরা মাঝে মাঝে গিয়ে গোপনে দেখা করে, ওই দাসী তাদের ব্যবস্থা করে দেয়। তো এরকম করতে করতে কিছু লোকজন তো আছে কুমন্ত্রণা দেয়, আবার কুমন্ত্রণা দিচ্ছে যে না রানী এরকম দেখা করে, এই করে সেই করে, তাহলে কি করতে হবে এখন অগ্নি পরীক্ষা করতে হবে যে আসলেই যে ওর সাথে কোনো সম্পর্ক নাই বা ছিল না এরকম। তো রাজার আবারও কষ্টে বললো ঠিক আছে অগ্নি পরীক্ষা। সে মন টন খারাপ করে বসে আছে। তো একদিন ওই রাজকন্যা দেখলো, দেখার পরে বললো যে কী সমস্যা, আপনার মন খারাপ কেন? রাজাকে বললো। তো বললো যে এরকম অনেকে বলছে তুমি অসতী, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, আগুনের দণ্ড নিয়ে তোমাকে ধরে রাখতে হবে। তো তখনও বললো যে ঠিক আছে, যে আপনি এ নিয়ে কষ্ট পেন, আমি অগ্নি পরীক্ষা দিব। তো তখন একটা চালাকি করলো কি, যে বললো যে আমি এখানে দিব না, অমক একটা সমুদ্রের তীরে দিব। তখন আরেকজনের কথা বলে, আরেক রাজার কথা বললো তাকে ওখানে উপস্থিত থাকতে হবে। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। তো ওখানে তাকে নিয়ে যাওয়ার জন্য পালকিতে করে নিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে ওখান থেকে সে আর পার হতে পারছে না এবং সে বললো যে আমি পায়ে হেঁটে পার হবো না, আমাকে পালকিটাকেও ধরে নিয়ে যেতে হবে। তো আগে থেকে তৃষ্টানকে সংবাদ দিয়েছিল যে তুমি এখানে এসে থাকবা, আমি এইখানে যাব। তো ভিখারি ছদ্মবেশে ছিল, এখানে একটা খুব চালাকি করলো। তো ছদ্মবেশে থাকার পরে যখন বলে যে আমি হেঁটে যেতে পারবো না, কেউ একজন আমার এই চেয়ারটা ধরে নিয়ে যেতে হবে। তখন
ওই ভিখারিদের মধ্যে থেকে রাজা বললো তোমরা কে পারবা, উঁচু লম্বা কে আছে। তো তৃষ্ণান আসলেও তো ছদ্মবেশে ছিল, এসে ওকে চেয়ারটা ধরে নিয়ে গেল এবং যাওয়ার সময় একটু ধাক্কা খেয়ে ওই সোনালির গায়ের ওপরেও পড়ে গেল। তো তার জন্য বকা ধকা দিল, সবই ঠিক আছে। তো এবার যখন অগ্নি পরীক্ষার সময় শপথ করতে হয় যে এছাড়া আমাকে কেউ স্পর্শ করে নাই, তখন ওই চালাকি করে, যেহেতু ওই যে ফকির ওকে স্পর্শ করছে, তখন সে চালাকি করে ওই কথা বলে যে রাজা এবং এই ফকির কিছুক্ষণ আগে যে আমাকে স্পর্শ করলে এছাড়া পৃথিবীতে আমাকে আর এ পর্যন্ত কেউ স্পর্শ করে নাই। তো কথা তো আসলেই সত্যি। তো এইভাবে সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলো, আবার ফেরত আসলো। তারপরে তখন তো তাকে বাধ্য হয়ে ছেড়ে চলে যেতে হবে রাজ্য, তখন ওই তৃষ্ণান রাজ্য ছেড়ে চলে গেল। যাওয়ার পরে ওর কোথাও মন টেকে না, তখন শুধু যুদ্ধ করে বেড়ায়, কিন্তু কোনো যুদ্ধে মৃত্যু হয় না, মৃত্যু কামনা করে যুদ্ধ করে মৃত্যু হয় না, সব যুদ্ধে জয়লাভ করে। এই করতে করতে একটা রাজ্যে এরকম এক রাজ্যের ভৃত্য সেই রাজকন্যাকে বিয়ে করার জন্য ওদেরকে অবরুদ্ধ করে রাখছে, সেখানে যায় ও যুদ্ধ করলো, যুদ্ধ করে সেটাও জয়লাভ করলো। তখন সে ওখানকার যে রাজকন্যা রূপালী তাকে ওর সাথে বিয়ে দিল, কিন্তু ওর মন তো টেকে না। তখন ওখানকার যে রাজকুমার সে বললো যে কেন তোমার এই সমস্যা, তখন ওর কাছে সব ঘটনা বললো এবং পরবর্তীতে ওরা আসলো সোনালির সাথে দেখা করতে। ততদিনে রটে গেছে, সোনালি জেনে গেছে ও বিয়ে করে ফেলছে। তো এইটা আসলে সোনালি মেনে নিতে পারে নাই, যদিও সে আরেকজনের ঘর করছে, কিন্তু তৃষ্ণান বিয়ে করছে এটা সে মেনে নিতে পারে নাই। তখন ওর উপর খুব অপমান করলো, ওকে তাড়িয়ে দিল, এটা সে মেনে নিতে পারলো না। তো এইভাবে সে আবার যখন ওই রূপালীর দেশে ফিরে যাচ্ছে রূপালীর কাছে, তখন ওই যে ও ছোটোকালে যে রাজাকে মেরে বলেছিল যে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম, সেই তারই এক ছেলে ছিল, সেই তরুণ এসে তখন ওকে বললো যে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসলাম, এবং তাকে তরবারি দিয়ে আঘাত করে সেখানে বিষ মিশানো ছিল। পরবর্তী সেই বিষের পছন্দ ধরে তখন তৃষ্ণান মারা যায়। এই সংবাদটা ওই রূপালীর যে ভাই মানে ওর সম্বন্ধে তাকে বলতে বলা হলো, সে যে সোনালীকে বলল। তখন সোনালী যত বাধা ছিল সব বাধা পেরিয়ে ওর কাছে চলে আসলে, এসে দেখে মারা গেছে। তখন ওর বুকে পড়ে সোনালীও মারা গেল। এই হচ্ছে দুইজনের কাহিনী, দুইজনা মৃত্যুবরণ করলো। অনেক ঘটনা, বাট সংক্ষেপে বললাম, তারপর তো অনেকখানি কাহিনী লেগে গেল। খুব চমৎকার একটা রূপকথা, খুব অসম্ভব ভালো, পড়বেন আশা করি। আল্লাহ হাফেজ।